অম্বরে তখন নিশীথের কালো আধার, বিয়ে বাড়ির সাজ সাজ রবে চারিদিকে আলোকিত। ইহাম বোধহয় দুই একজনের সাথে আড্ডা দিচ্ছিল উঠোনের এক কোণে, হাতে তার মজুর বোতল, খানিক বিনয়ের সাথেই কথা বলছিল ঠোঁট মেলে। এমন সময় থমথমে গম্ভীর মুখে এসে হাজির হয় মায়রা। কেমন ভারী প্রাণহীন কণ্ঠে ডেকে উঠল, শুনছেন? অদ্ভুত গলা শুনে আকস্মিকভাবেই ইহাম ঘাড় বাঁকিয়ে তাকালো। হাসি মুখে কিছু জিজ্ঞাসা করার আগেই থামল সে। মায়রার এমন নীরস ভার ভার মুখশ্রী দেখে সচকিত সে কুঁচকে নিল নিজের মুখায়ব। কি হলো মেয়েটার? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? হাসিবুল্লাহ কি আবার কিছু করেছে? কিন্তু তার যতদূর মনে হয় হাসিবুল্লাহ এরপর আম্মাজান ডাক ছাড়া ওর কাছেও ঘেঁষবে না। তবে কি হয়েছে ওই কোমল তনুর? কেমন যেন বিরহ, অভিমান কিংবা রাগের অস্পষ্টতা প্রকাশ পাচ্ছে। চিন্তাগুলি যেন তার চক্ষুদ্বয় আরো সরু করে তুলছে। কিছু জিজ্ঞাসা করবে তার আগেই মায়রা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আপনার সাথে আমার কথা আছে। পরিস্থিতি বিবেচনা করেই ইহাম কেমন যেন মৃদু আচ্ছাদিত কণ্ঠে বলে, হ্যাঁ বলো, কি বলবে? মায়েরা কেবল শান্ত তীক্ষ্ণ চোখে আশপাশটা দেখল। সবাই হয়তো খাওয়া কিংবা ফ্রেশ হওয়া নিয়ে ব্যস্ত। বিয়েবাড়িতে কাজ তো আর কম থাকে না, তাই হয়তো এই দিকটাই মানুষজন একটু কম। তবে একেবারে যে নেই তা বলা যায় না। তবুও ভেতরের অস্থিরতায় মায়েরা আর কাল বিলম্ব না করেই চেপে ধরল তার হাত। আশপাশের মানুষকে সম্পূর্ণ উপেক্ষা করেই কেমন যেন টেনে নিয়ে গেল ইহামকে। মায়রার এহেন কাজে ইহাম নিজেও বেশ চমকালো। হতবুদ্ধির মতো কেমন যেন ভুরু কুঞ্চন করে তাকিয়ে রইল মেয়েটার পানে। মনে হচ্ছিল কেউ শিপুর বুকে বিষাক্ত একটা তীর বসিয়ে দিয়েছে। বুকের গহীন থেকে তখন অদৃশ্য তাজা রক্ত ঝরছে গলগলিয়ে। নিঃশ্বাসটা যেন কোথাও হোঁচট খেয়ে থমকে গিয়েছে। চোখের দৃষ্টি তখন অত্যাধিক পরিমাণে ঝাপসা। নিথর দেহটা নিয়ে কেবল মাটিতে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। হাতের কয়েকটা কাজ করতে শিরিন বেগম ডেকে নিয়ে গিয়েছিলেন শিপুকে। সেই যে মায়রাকে ফোন দিতে এসে হারালো মেয়েটা, আর পেলেন না তার খোঁজ। বিরক্ত অভিমুখে তিনি বাহিরে এলেন। প্যান্ডেলের এই দিকটাই এসে শিপুকে মাটিতে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখেই আঁতকে উঠলেন। কি রে, মেয়ের হলোটা কি? এভাবে নিঃশ্বাস আটকে বসে আছে কেন? মায়ের কোমল মন বিরক্ত হোক ভুলে ছটফটিয়ে গেলেন মেয়ের নিকট। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি রে মা, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? নিস্তেজ শিপু কিছুর জবাব দিতে পারল না। কেমন প্রাণহীন নিষ্প্রভ চোখে আস্তে ধীরে তাকালো মেয়ের দিকে। মায়ের আশঙ্কাজনিত মুখটা দেখে টপ টপ করে চোখের পানিগুলি গড়িয়ে পড়ল। তপ্ত এক শ্বাস তার ভেতর ঘর জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিল। মেয়ের এই করুণ দুর্দশা দেখে অন্তরাত্মা কেঁপে উঠল শিরিন বেগমের। ইয়া আল্লাহ, মেয়ের এই হাল কেন? কেমন মরার মতো দেখাচ্ছে, যেন ভেতরে কোনো প্রাণবায়ু নেই। কিরে শিপু, আম্মা আমার, কি হয়েছে তোর? শরীর খারাপ? কথা বলছিস না কেন মা? আম্মু, সব কিছু আমার দোষ, আমি দায়ী এই সবের জন্য। মেয়ের মুখে আদরের হাত বুলিয়ে দিতে দিতে শঙ্কিত কণ্ঠে সুধান, আম্মা আমার, তোমার কি হয়েছে? কি বলো তুমি? কিসের দোষের কথা বলছো? আম্মু, ভাবি বলল তো তুহিন ভাই নাকি হাসপাতালে। চমকালেন শিরিন বেগম। চিকন চাহনিতে চেয়ে রইলেন কয়েক পল। আধো ভাঙা গলায় শিপু বলে, আম্মু, সব কিছুর জন্য আমি তো দোষী। মেয়ের মনের ভাব বুঝলেন শিরিন বেগম। চোখ আর মুখশ্রী মেয়ের মনের কথা স্পষ্ট তুলে ধরেছেন ওনার সম্মুখে। শিপুকে ভঙ্গুর অবস্থায় দেখে ভেতরে অজানা একটা ভয় হলো ওনার। দ্রুত বলে ওঠেন, এ কোন ধরনের কথা মা? তুই কেন দোষী হবি? আর তুহিনেরই বা কি হয়েছে? নিজেকে কেন দোষী ভাবছিস তুই? আমিই তো দোষী আম্মু। তুহিন ভাইকে তো
আমিই কষ্ট দিয়েছি, আমার থেকেও তো সে কষ্ট পেয়েছে বলো। তাহলে আমি দোষী না কেন? তৎক্ষণাৎ কোনো এক সন্দেহে মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিলেন তিনি। সন্দিহান কণ্ঠে বলেন, না মা, তুই মোটেও দোষী না, তোর কোনো হাত নেই এতে, নিজেকে কোনো দোষারোপ করবি না তুই। ভাবি ঠিক বলেছ আম্মু, ভাবি ঠিক বলেছে আম্মু, আমার থেকেও তুহিন ভাই কষ্ট পেয়েছে বেশি, আমিও কষ্ট দিয়েছি ওনায়, তাই হয়তো কিছু। থাম তুই মা, আমি দেখছি তুহিনের কি হয়েছে। তোর ভাইয়ার সাথে কথা বলছি এটা নিয়ে, তুই চিন্তা করিস না মা, চল আমার সাথে। শিপু মায়ের বুক থেকে মাথা তুলল, গাল লেপ্টে চোখের পানিতে ছিপছিপ করছে কপলগুলি, ছলো ছলো চোখ আর তাচ্ছিল্যের হাসি ঠোঁটে নিয়ে বলে উঠল, না আম্মু থাক, ভাইয়াকে আর শুধু শুধু বলতে হবে না, এই সংবাদটা ভাইয়ার ওপর খুব একটা প্রভাব খাটাবে না। ভাইয়া খুব কঠিন মনের মানুষ আম্মু, তার সিদ্ধান্ত পরিবর্তন হবে না, আর আমি ভাইয়াকে খুব ভালোবাসি। আর পিছু ফেরার সময়টুকুও ঠাঁই দিল না শিপু। এক প্রকার দৌড়ে সে সেই জায়গা থেকে ঘরের দিকে ছুটল। কেমন নির্বিকার বিমূঢ় হয়ে শিরিন বেগম তাকিয়ে রইলেন মেয়ের গমনের পথে। হঠাৎই যেমন বুকটা স্যাঁত করে উঠল শিপুর কথার গভীরতায়। মেয়েটা কি তুহিনকে খুব বেশি পছন্দ করে? নয়তো দিনকে দিন তার মেয়েটা এমন নির্জীব হয়ে যাচ্ছে কেন? শুধুমাত্র ভাইয়ের কথাতে সব মেনে নেওয়ার চেষ্টা করছে নাকি? ওর বয়স কম, আবেগী এই মুহূর্তে কষ্ট কিংবা নিজেকে দোষারোপ করে মেয়ে কিছু করে বসবে না তো? সর্বনাশ! ঘরে ঢোকে মায়রা দরজাটা বন্ধ করে পিছু ঘুরল। অবস্থা কি সেটা না জানলেও ভয়াবহ কিছু একটা হয়েছে তা ইহামের সচল মস্তিষ্ক আঁচ করতে পেরেছে। তবুও কেবল মজার ছলেই বলে বসল, দরজা বন্ধ করছো কেন পিচ্ছি মিসেস চৌধুরী? স্বামীকে মাতাল টাতাল করার ফোন দিয়ে এঁটেছ নাকি? হঠাৎ এই পরিস্থিতিতে ইহামের মুখে এই ধরনের কথা শুনে ফসে উঠল মেয়েটা। ইহামের সাধারণ এই কথাটা বুঝি অসম জেদ চেপে ধরা মেয়েটার আগুনে ঘি ঢালার কাজ করল। অগ্নি চক্ষুতে তাকিয়ে ছুটে গেল ইহামের কাছে, প্রবল বেগে বুকে একটা ধাক্কা দিতেই ক্ষোভান্বিত কণ্ঠে বলে উঠল, কি ভাবেন কি আপনি? আকস্মিক এই অতর্কিত আক্রমণটা বুঝি ইহাম আশা করেনি। কেমন বাকরুদ্ধভাবে কিঞ্চিতে তাকিয়ে আছেন মায়রার দিকে। তার অবাকের সীমানা ঠাউর করার আগেই মেয়েটা আবারও বুকের পাশে আরেক ধাক্কা বসালো। কি মনে করেন আপনি নিজেকে? মায়রার পরপর আক্রমণে এবার কয়েক পা পিছিয়ে গেল ইহাম। মেয়েটা কাঁদতে কাঁদতে করা এমন ধরনের ব্যবহার আর কথা ইহামকে চিন্তিত করে দিচ্ছে। সেই সাথে শান্ত স্তব্ধতা বিরাজ করছে তার মাঝে। কি হলো বলুন? নিজেকে কি হুকুমদাতা মনে করেন যে আপনি যা বলবেন সবসময় সবাইকে তাই মেনে নিতে হবে? আপনি কি জমিদার বাদশা নাকি প্রেসিডেন্ট? মায়রার এই উদ্ধত্যপূর্ণ ব্যবহার যেন খানিক রুষ্ট করল দৃঢ় ব্যক্তিত্বের ইহামকে। সংশিত কুঁচকানো নয়নে সে পরবর্তী ধাক্কাটা দেওয়ার জন্য বাড়ানো মায়রার হাত দুটি চেপে ধরল নিজের শক্ত মুঠোয়। মেয়েটা ছটফট করে উঠল, আশঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে মায়রা? এমন ব্যবহারের মানে কি? হাত ছাড়াতে চেয়ে কাঁদতে লাগলো মেয়েটা। মাথায় কেবল ঘুরঘুর করছে ভাইয়ের বিষয়টা। কি হয়েছে তার ভাইয়ের? খারাপ কোনো কিছু? মা তো ঠিকভাবে কিছু বলতেও পারল না ঝামেলার কারণে। মস্তিষ্ক কেবলই ইঙ্গিত দিল ভাইয়ের যাই হোক, সে তো জানে তার হাসি খুশি ছায়ার মতো মানুষটা কেবল কষ্টই পেয়েছে দিন দিন, শুধুমাত্র এই মানুষটার গোয়ার সিদ্ধান্তের কারণে। আগুন চোখে তাকিয়ে আবারও ফুঁসে উঠল মায়রা, শক্তি দিয়ে হাত ছাড়ানোর অভিপ্রায়ে বলে উঠল, ছাড়ুন আমার হাত, ছাড়ুন আপনি। এবার ইহাম যেন একটু কঠোর হলো, কেমন শক্ত রুক্ষ গলায় বলে উঠল, মায়রা, বাড়াবাড়ি করার একটা লিমিট আছে, অভদ্রের মতো আচরণ কেন করছো? সমস্যা কি তোমার? আপনি আসলেই একটা পাষাণ মানুষ, কারোর মন, কারোর কষ্ট কিছুই আপনার দেখার সময় নেই। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চাইছো সরাসরি বলো। তোমার এইসব ব্যবহার কিন্তু আমি বেশিক্ষণ
সহ্য করব না। কথা শেষ হতেই মৃদু শক্তিতে মায়রাকে দূরে ঠেলে দিল। মেয়েটা এবার চোখের পানি ফেলতে ফেলতে গলার আওয়াজ বাড়ালো, আপনার জন্যেই আজকে আমার ভাইয়ের এই অবস্থা। আপনার জেদ, আপনার রুক্ষতা আমার ভাইটাকে আজ হাসপাতালে নিয়ে শুইয়েছে। মায়রার অগোছালো কথায় চোখের পাতা আরো সরু হয়ে এলো ইহামের। ভুরুকুঞ্চন করে সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল মায়রার দিকে। তার এই কথা সে ঠিকভাবে বুঝতেও পারল না, তবে সজাগ মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে তুহিনের কিছু একটা হয়েছে। যা বলার স্পষ্টভাবে বলো মায়রা, তোমার এই বেয়াদবি আচরণ কিন্তু আমার মেজাজ বিগড়ে দিচ্ছে। তো কি হয়েছে? কি করবেন আপনি? মারবেন আমায়? ধমকাবেন? বেয়াদব, অসভ্য বলবেন? আচ্ছা, যা ইচ্ছা করো। সত্যি এটাই? আপনি একটা পাষাণ হৃদয়ের মানুষ। আপনার দয়া মায়া বলতে কিছুই নেই আমার ভাইয়ের এই অবস্থার জন্য। কেবল আপনি দায়ী। হ্যাঁ, আমি পাষাণ মানুষ। ক্ষিপ্রে ইহাম দুই পা এগিয়ে এসে খামচে ধরল মায়রার বাহু। নিজের আরেকটু নিকটে এনে দাঁতে দাঁত পিষল সে। আমার মাঝে দয়া মায়া বলতে কিছুই নেই। তো কি হয়েছে? তোমার কি তাতে? নিজের সীমার মাঝে থাকো মেয়ে। 2 দিন একটু নরম হয়েছি বলে ভেবে নিও না তোমার সব আচরণ আমি মেনে নিব। কাকে কতটুকু দিতে হয় তা আমার ধারণায় আছে। সীমার বাহিরে গেলে মাথার উপরে তুলে আছাড় মারতে সময় নিব না কিন্তু। আর তোমার ভাইয়ের কি হয়েছে সেটা আমি জানিও না, তাহলে আমার উপরে এই অযথা দোষারোপের অর্থ কি? কারণ আপনার মতো পাষণ্ডের একগেয়ে এক সিদ্ধান্তে ভাইয়াকে কষ্ট দিতে দিতে এই পর্যন্ত এনেছে। আপনার আর আপনার বোনের জন্য আমার ভাইয়া আজ হাসপাতালে। না, না জানি কষ্ট পেতে পেতে ভাইয়া কি করেছে নিজের। এর সব দায়ভার কেবল আপনার। আমি তো তোমার ভাইয়ের অসুস্থের কারণ। কিভাবে মাথা মোটার মতো এমন অবান্তর কথা বলছো কি করে গর্ধপ? মায়েরা এবার নিজের সবটুকু দিয়ে ধাক্কা মেরে ইহামকে দূরে সরালো। চেঁচিয়ে বলে উঠল, আপনারই তো দোষ। ভাইয়া বলছিল না শিপুকে পছন্দ করে ভাইয়া? তারপরেও কেন মেনে নিলেন না? এর কারণেই তো ভাইয়া দিনের পর দিন কষ্ট পেতে পেতে একদম পুড়ে গিয়েছে হয়তো। আপনার না হয় আমার ভাইকে চোখে পড়ে না, কিন্তু নিজের বোনকেও কি দেখেন না? শিপুর কষ্ট কি চোখে লাগে না আপনার? মেয়েটাও তো ভাইয়াকে পছন্দ করে, তার কোনো দাম নেই আপনার কাছে? শিপুও যে একা একা দুঃখে কষ্টে কষ্ট পাচ্ছে, তার কোনো মূল্য নেই? ইহাম আর ধৈর্য রাখতে পারছে না, ক্ষোভ নিয়ে চিবিয়ে বলে, শিপু কষ্ট পাচ্ছে সেটা তোমাকেও বলেছে? সব নিজের মতো বুঝে নাও কেমন করে বেয়াদব মেয়ে। বাহ, আপনি তো দেখছি পানির মতো কোমল হৃদয়ের মানুষ। আপনার দয়ার কোনো শেষ নেই। অপার দয়া আপনার। আপন ভাই হয়েও শিপুর না বলা কষ্ট বুঝতে পারেন না, তাই না? একবার তাকিয়ে দেখেন না বোনের দিকে। এই আবার তার জীবনের সিদ্ধান্ত নিয়ে বসেন আপনি। মায়রার খোঁচাটা বুঝি লাগলো এবার ইহামের গায়ে। চোখ বন্ধ করে হজম করেও নিয়েছে সে। মৃদু আওয়াজে ক্ষোভ প্রকাশ করে বলে, শিপু এখনো ছোট, ওর আবেগের বয়স। কিছুদিনের এই কষ্ট কিছুদিন পরেই ভুলে যাবে সে। তোমার তাকে নিয়ে ভাবতে হবে না। ফার্দার শিপুকে নিয়ে কিছু বলবে না। আর ওর আশেপাশে গিয়েও এমন ধরনের উস্কানিমূলক কথা বলবে না কিন্তু মায়রা। ওকে উস্কে দিতে হয় না, ও বাচ্চা নয়। বয়সটা একটু কম। নিজের ভালো লাগা মন্দ লাগা সব বোঝে ও, তাই নীরবে কষ্ট পায়। সেগুলি আপনার চোখে পড়ে না। রাগে ফোঁসফোঁস করতে লাগলো ইহাম। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল কেবল। চোখের দৃষ্টি ধারালো, যেন আগুন নির্গত হচ্ছে তা থেকে। শিফুর সাথে ভাইয়ার আঁকটা হলে কি হতো? খুব কি ক্ষতি হতো? হ্যাঁ, হতো। তোমাদের মতো গোবর মাথা নিয়ে বিষয়টা চিন্তা করিনি আমি। বিচক্ষণতার সাথেই সবটা ভেবেছি। বাস্তব জীবনটা তোমার ধারণার মতো সংকীর্ণ নয়। যেটা বোঝো না মূর্খের মতো সেটা নিয়ে তর্ক করো না। নিজেকে কি ভাবেন আপনি? খুব বিচক্ষণ মানুষ। আপনি সবসময় ঠিক, সবাই ভুল, আর কারোর কিছুই যায় আসে না আপনার কাছে। না, আর কিছুই যায় আসে না, আসবেও না। বলদের মতো যেটা বোঝো না সেটা নিয়ে একদম কথা বলবে না বলে দিচ্ছি। নিজের সীমার মাঝে থাকো। পারবো না।
আমি পারবো না আপনার কথা মতো থাকতে। আপনি হুকুম করবেন আর সবাই সেটা মেনে নিবে? এবার মেজাজ একদম চটে গিয়েছে ইহামের। এমনিতেই আজকে মেজাজের পারদ খিটখিট করছে, তার ওপর মায়রার এই অসভ্য আচরণ তার মস্তিষ্কের নিউরনে আগুন লাগিয়ে দিয়েছে। আচমকা হিংস্র বাঘের মতো এগিয়ে গেল মায়রার কাছে, বেসামাল ক্ষোভ নিয়ে ক্ষিপ্রে চেপে ধরল মায়রার কোমল গাল, তাতে দাঁত পিষে বলল, সবাই না মানলেও তুই মেনে নিবি, কারণ তুই মানতে বাধ্য। ভুলে যাস না তুই আমার অধীনে। আর অকারণে রাগ দেখানো বন্ধ কর মেয়ে। তোর এই ফাকিং রাগ দেখার সময় আমার নেই। কষ্টে অন্তরটা জ্বলে উঠল মায়রার, চোখ ফেটে আরো বেগে কান্না এলো তার। সেই সাথে বাড়ল তার অযাচিত ক্রোধ আর ক্ষোভ। রিরি করতে করতে অনবরত চাপ্পড় দিতে লাগলো ইহামের হাতে। দাঁত খিচে বলল, ছাড়ুন আমাকে, আপনি আসলেই একটা অমানুষ। ভুলে যাস না এই অমানুষটারই বউ তুই। মায়েরা জবাব দিল না। লাল হিংস্র চোখে ইহাম ভালোভাবে খেয়াল করলো মায়েরা চোখ দুটো মুদে ফোপাচ্ছে, গাল বেয়ে পানির দানা গড়াতে গড়াতে। তার হাত স্পর্শ করতেই কেমন স্থির হলো ইহাম, চোখের দৃষ্টিটা একটু শীতল করে আনলো। নয়নের গোপনে লুকিয়ে থাকা অগ্নিভাবটা কেমন যেন নিভু নিভু হলো। গাঢ়ভাবে তাকালো মেয়েটার মুখশ্রীর দিকে। ললাট কুঁচকানো, ভুরুদ্বয় আর চোখের মাঝে সরু ভাব, ঠোঁটগুলি কেমন যেন উল্টে দিচ্ছে, গাল বেয়ে গড়াচ্ছে স্বচ্ছ পানি। মেয়েটাকে কি বেশি জোরে চেপে ধরেছে? খুব ব্যথা পেয়েছে সে? আর একটু ফুপিয়ে উঠতেই ইহাম হাতটা ছেড়ে দিল। দুই কদম এগিয়ে গিয়ে উল্টো পথে দাঁড়ালো সে। সব কিছুতেই কেমন যেন বিরক্ত আর বিতৃষ্ণা ভাব লাগছে। ভেতরের রাগ টগবগ করে ফুটছে, দাঁত চিবিয়ে চোখ বুজে ক্রোধ দমনের অভিপ্রায়। ঘূর্ণিঝড়ের মতো রাগের তোপে যখন সে ঊর্ধ্ববেগে শ্বাস টানছে, তখন দরজার ওপারে শিরিন বেগমের ডাক শোনা গেল। কোপের অনলে দাউ দাউ করতে করতে ইহাম দরজা খুলে দিল। হন্তদন্ত হয়ে তখনই ঘরে ঢুকলেন শিরিন বেগম। খানিক অস্থির হয়ে বলেন, বাবা আমার শিপু। এটুকু কথাতেই কপাল কুঁচকে এলো আরো ইহামের। মেজাজ এমনিতেই চড়া, সব কিছুতেই কেমন বিরক্তির ছাপ অনুভব করছে। কর্কশ কণ্ঠে শুধালো, কি হয়েছে শিপুর? বাবারে, শিপু মনে হয় তুহিনের জন্য কষ্ট পাচ্ছে। তুই একটু বিষয়টা আরেকবার ভেবে দেখ না। মেজাজ এবার আরো বুঝি সপ্তম আকাশে পৌঁছে গেছে। রাগ দমন করতে না পেরে দাঁতে দাঁত চিবিয়ে অগ্নি দৃষ্টিতে এক পলক ঘাড় বাঁকিয়ে তাকালো মায়রার দিকে। মেয়েটা এখনো নীরবে কাঁদছে, তা যেন আরো জ্বালিয়ে তুলল তাকে। তিরিক্ষে আওয়াজ তুলে জানালো, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তার এক চুলো এদিকে ওদিকে হবে না। তাতে কেউ কষ্ট পাক আর মরে যাক, তাতে কিছুই যায় আসে না আমার। শেষের কথাটা মায়রার দিকে তাকিয়ে বলেই হনহন করে ঘর ছাড়ল ইহাম। না মায়ের কথা শোনার প্রয়োজন বোধ করলো, আর না নিজের স্ত্রীর ক্রন্দনরত মুখের দেখার তৃপ্তি অনুভব করলো। ফুপিয়ে কাঁদতে কাঁদতে মায়েরা বিছানায় বসে পড়ল। এ কেমন অদ্ভুত মানুষের সাথে বাস তার! এই মধু লাগিয়ে কথা বলে তো এই বিষ ঢেলে দেয়। তখন হয়তো বিপরীত মানুষটার কোনো তোয়াক্কাই থাকে না। ওই মানুষটা এতটা ফাঁসান কেন? নিজের জিদের কারণে কেন দুইটা মানুষকে কষ্ট দিচ্ছে সে? কেনই বা বুঝতে চাইছে না বিষয়টা? উনি যে সন্দেহ করছেন কাবিনের পর তো তা ঘটার কোনো অবকাশ নেই, তবুও কেন উনি কঠোর নিঠুর? দুইটা মানুষের কষ্টের কোনো মূল্য নেই ওনার কাছে? হঠাৎ একটু আগে নিষ্ঠুরভাবে চেপে ধরা গলায় যন্ত্রণা অনুভব করতেই ফুঁপিয়ে উঠল মায়রা। সেখানে বুঝি আঙ্গুলের ছাপও বসেছে। শিরিন বেগম ধীরে এগিয়ে গেলেন মায়রার কাছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, কেঁদো না মা, তুহিনের কি হয়েছে? বেশি খারাপ কিছু? মায়রা তাকালো ভদ্র মহিলার দিকে। ওনাকে দেখলে সে অবাকই হয়। এই মহিলাটা আসলেই মায়ায় ভরা। নয়তো একটু আগে শিপুর সাথে ওইভাবে কথা বলার পরও
উনি কি সুন্দর তাকে সান্ত্বনা দিচ্ছেন, মাথায় হাত বুলিয়ে। নিশ্চয় শিপুর কাছ থেকে উনি কিছু জেনেছে, তবু ব্যবহার কি অমায়িক। অথচ ছেলে মেয়ে দুটোই কি কঠিন। কি হলো মা, কি হয়েছে তুহিনের, জানো কিছু? না আম্মু, কিছু বলতে পারি না। শুধু বলেছে হাসপাতালে যাচ্ছে। চিন্তা করো না, কিছু হবে না, আল্লাহ ভরসা। কান্না থামাও। বিষয়টা নিয়ে আমি ইহাম বাবার সাথে একটু কথা বলবো। নিশ্চিন্তে থাকো তুমি। আমি একটু শিপুর কাছ থেকে আসছি মা। মেয়েটা আমার কথাটা সম্পূর্ণ না করেই লম্বা শ্বাস ফেলে তিনি চলে যান। একা ঘরে মুখে হাত চেপেই কেঁদে ওঠে মায়েরা। একে তো ভাইয়ার সংকটাপন্ন অবস্থা, অন্যদিকে ইহামের রুক্ষতা, দুটোই যেন তাকে যন্ত্রণায় কুলহারা করে দিচ্ছে। হ্যালো আম্মু, ভাইয়ার কি অবস্থা এখন? কি হয়েছিল ভাইয়ার? আবার কিছু উল্টোপাল্টা করেনি তো? না রে মা, আমার ছেলেটা কষ্ট পেলেও এইরকম করার মানুষ নয়। দেখছিস তো, কয়েকদিন ধরে ছেলেটা ঠিক মতো খায় না, সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে। ডাক্তার বলেছে শারীরিক দুর্বলতা আর মস্তিষ্কে অক্সিজেনের অভাবে এইভাবে অজ্ঞান হয়েছে। কিছুদিন নিয়ম মাফিক খাবার আর ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। ফোঁস করে দম ছাড়ে সে, যেন অনাকাঙ্ক্ষিত চাওয়াটা পূরণ হয়নি বলে স্বস্তি পেয়েছে। রাগে শরীর রিরি করে জ্বলছে ইহামের। বাড়ির থেকে অনেকটা দূরে চলে এসেছে সে। কোনোভাবেই মেজাজ ঠিক হচ্ছে না তার। মৃদু ঠান্ডা আবহাওয়াতেও কপাল ঘামছে, শরীরের গরমের তাপমাত্রাও বাড়ছে কেবল ক্ষোভের রেশে। তুহিন আর শিপুর বিষয়টা এই পর্যায়ে তার কাছে বাড়াবাড়ি লাগছে। আর মায়েরা, ওই গাধা মেয়েটা, মাথা মোটা গর্ধবটা স্বল্প বুদ্ধি নিয়েই এসেছে তার সাথে তর্ক করতে। একটা বিষয় জানলেও না বুঝলেও না, রাগারাগি শুরু করে দিল। এই মেয়ে কতটুকু জানে দুনিয়া সম্পর্কে, কতটুকু ধারণা আছে তার? তবুও যে ব্যবহারটা করলো তার সাথে, মাও কেন বুঝতে চাইছে না? সবাই মূর্খের মতো কেন চিন্তা করছে? তার মতো গভীরভাবে বিবেচনা করলে সবটাই সহজ হতো। আরে সে তো বলেছে না শিপু আর তুহিনের সম্পর্কটা ভেঙে যাক, কিংবা অস্বীকার করবে। তার কেবল চাওয়া ছেলেটা বিদেশে গিয়ে ওর চাল চলন থেকে আসার পর শিপুকে পছন্দ করলে নির্দ্বিধায় তাদেরকে এক করে দিবে। কিন্তু ওদেরকেও তো একটু সময় দেওয়া প্রয়োজন। জীবনের অনেক কিছুই তো বাকি। সব কিছুর চক্ষুষ চাক্ষুষ অভিজ্ঞতাও একটা বিষয় আছে না? কম বয়সে একটা সম্পর্কে জড়ালে কিংবা সিদ্ধান্ত নিলে তার জন্য পরে পস্তাতে হবেই। হাজারটা চিন্তা তার মাথায় ধরে দিচ্ছে, নিউরনে টান খাচ্ছে প্রবলভাবে। মাথা যন্ত্রণায় মুখ কুঁচকে নিল সে। রাত তখন 1টার কাছাকাছি। সাদা পায়জামার জ্যাপটা থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিল। একটা শলা ঠোঁটে চেপে ধরে বিরক্ত অভিমুখে লাইটার দিয়ে আগুন জ্বালালো তাতে। ক্যাটকেটে মেজাজটা ঠিক করতে সিগারেটের ধোঁয়াটা টেনে নিল নিজের ভেতর। অনেকক্ষণ নিকোটিনের তেজালো ধোঁয়ার সাথে মেজাজটা একটু শান্ত করে ফোন লাগালো ইব্রাহিমের নাম্বারে। ওপাশে বেশি সময় নিল না কল ধরতে, যেন এর আশাতেই বসেছিল ওই মানুষটা। ফোন রিসিভ করতেই ইহাম বলে, যা কাজ দিয়েছিলাম সব কমপ্লিট তো ইব্রাহিম? ইয়েস ক্যাপ্টেন, অলমোস্ট ডান। ভেরি গুড। তাহলে এই মিশন কালকেই কমপ্লিট হচ্ছে? ইয়েস ক্যাপ্টেন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ইব্রাহিম, বি কেয়ারফুল। মিশনটা যতটা সহজ মনে হচ্ছে ততটাও কিন্তু না। কাল আমাদের সকলকে সর্বোচ্চ অ্যালার্ট থাকতে হবে। বিয়ে বাড়িতে কিছু একটা হবেই। আর যাই হোক, আমার ফ্যামিলির মেম্বারদের ক্ষতির আশঙ্কা আছে এখানে শতভাগ।